নমস্কার, সবাইকে স্বাগত আজকের আলাপচারিতায়। আজকে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। আজকে জানবো তার থেকে বৃষ রাশি সম্বন্ধে। দাদা নমস্কার। নমস্কার। আমরা আজকে আপনার থেকে বৃষ রাশি সম্পর্কে জানতে চাই। প্রথমেই জানতে চাইব বৃষ রাশির বৈশিষ্ট্যগুলো কি কি? বৃষ হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড সাইন, দ্বিতীয় রাশি। ফলে বৃষ রাশি এটা পৃথ্বী তত্ত্বের রাশি এবং এর কোয়ালিটি সেটা হচ্ছে পৃথ্বী তত্ত্বের স্থির প্রকৃতি। তো এই রাশির মানুষদের মধ্যে সবচেয়ে আগে যেটা আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে এদের হিউজ রেসপন্সিবিলিটি। এরা প্রচুর লোড নিতে পারে, এরা মুখ বুজে সমস্ত রকম স্যাক্রিফাইস করতে পারে, প্রচণ্ড জেদি, ভীষণ রিজিড ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু এই রিজিড ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেও একটা সম্ভ্রম কোথাও যেন জেগে ওঠে, এইটা ভেবে যে এদের মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিটি আছে এবং এদের ওপরে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এই রাশির ওপরে যে গ্রহটির প্রভাব রয়েছে সেটি হচ্ছে শুক্র। এদের তাই ক্রিয়েটিভিটি রয়েছে, সৃজনশীলতা। এরা যে কাজকর্মগুলো করে তার মধ্যে এরা পারফেকশন নিয়ে আসবার চেষ্টা করে। তার সঙ্গে সঙ্গে এরা সমাজ, সংসার প্রত্যেকটি জায়গাতে পুঙ্খানুপুঙ্খভাবে একটা ব্যালেন্স করার চেষ্টা সেটাও এরা করে থাকে। এরা পড়াশুনো করে, কন্টিনিউয়াসলি পড়াশুনো করতে এরা ভালোবাসে। যত মানুষকে আমরা দেখেছি যে পরিশ্রম করে সাকসেসফুল হয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু দেখতে পাওয়া যায় যে বৃষ রাশির মানুষজন। এরা প্রচণ্ড খাটে এবং কন্টিনিউয়াসলি খেটেই যায়, চরম ধৈর্য। এবং এরা যেটা ডিসাইড করেছে যে ধরুন একজন ঠিক করেছে যে আমি মেডিকেল এন্ট্রান্সে চান্স পাবো, তো তার জন্য দিন রাত এক করে খাটা এবং সেই খাটনির মধ্যে যেমন পরিশ্রম এবং তার সঙ্গে পারফেকশন, এই দুটোকে অ্যাটাচ করার ক্ষমতা এইটা কিন্তু বৃষর মধ্যে রয়েছে। আর এরা এদের পরিবার, পরিবেশ, পারিপার্শ্বিক প্রতিবেশী সবাইকে ভীষণভাবে আগলে নিয়ে সামলে নিয়ে চলতে পছন্দ করে। বিনোদন এদের ভীষণ পছন্দ, গান শুনতে, বিশেষ করে একটু স্লো মিউজিক শুনতে এরা ভীষণ পছন্দ করে। এবং মজার জিনিসটা হচ্ছে এই যখন এরা স্লো মিউজিক শোনে বা এরা যখন এই ধরনের বিশ্রামরত অবস্থায় থাকে তখন এদের মাথার মধ্যে বিভিন্ন রকমের আইডিয়াস আসে। আর বৃষ রাশির আরেকটা স্পেশালিটি হচ্ছে বৃষ রাশির জন্য যোগকারক গ্রহ তিনি হচ্ছেন শনি। তুলার ক্ষেত্রেও যোগকারক গ্রহ শনি, কিন্তু বৃষ শনির কোয়ালিটিগুলোকে খুব দ্রুত অ্যাকসেপ্ট করতে পারে। বৃষ কিন্তু পরিশ্রম করবে, তারপরে যদি সুযোগ থাকে সেই ক্ষেত্রে বিলাসিতার দিকে এগোবে। ফলে বৃষ এই রাশিটাকে আমরা কিন্তু এক নজরে একটা এই বর্তমান পরিস্থিতির জন্য পারফেক্ট সাইন হিসেবে ট্রিট করতে পারি। খুবই ভালো রাশি বৃষ। আমরা ভালো দিকগুলো শুনলাম যে এই রাশির জাতক জাতিকাদের এই বৈশিষ্ট্যগুলো আছে। প্রত্যেকটা রাশির একটা নেগেটিভ পার্টও রয়েছে, তো এই রাশির নেগেটিভ দিকগুলো যদি একটু বলেন। বৃষ রাশির নেগেটিভ পার্ট হচ্ছে প্রচণ্ড জেদ। যে কাজটা এরা ঠিক করবে যে আমি এই কাজটা করব, তো সেই কাজটার দিকে এরা যে অ্যাগ্রেসিভ হইতে এগোতে থাকবে সেটা অন্য মানুষের কাছে অনেক সময় দুঃখের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। ধরুন বৃষ রাশি হচ্ছে গিয়ে ভীষণ ভালো প্রেমিক এবং একদম রিজিড প্রেমিক, যে যাকে ভালোবেসেছি তাকে মন দেব, তাকে সব কিছুই দিতে হবে, এরকম একটা ব্যাপার নিয়ে এগোচ্ছে। হয়তো একজন বিবাহিত মানুষ আর একজন মানুষের প্রেমে পড়েছেন। এবার এই যে প্রেমে তিনি যুক্ত হয়েছেন এবার অন্যান্য সমস্ত দিককে অস্বীকার করে তিনি ওই দিকে যাবেনই, ফলে তৈরি হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট। এর সঙ্গে সঙ্গে বৃষ রাশির কিছু মানুষ রয়েছেন তারা ভীষণ স্পিরিচুয়াল এবং এই স্পিরিচুয়ালিজমের কারণে বহু সময় আমরা দেখতে পাই এরা সংসার ত্যাগ করে এগিয়ে যান। এটা এদের ক্ষেত্রে পজিটিভ, কিন্তু আশেপাশের মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। কখনো কখনো যদি পীড়িত হয় বৃষ রাশি সেই ক্ষেত্রে এরা ভীষণ বিলাসী হয়ে পড়েন। এরা অন্যান্য সমস্ত কিছুর পরিবর্তে নিজেদের বিলাসিতাকে গুরুত্ব দিয়ে থাকেন। দামি মোবাইল, দামি আসবাবপত্র, দামি বাড়ি সমস্ত কিছুর ক্ষেত্রে এরা কোনো কম্প্রোমাইজ করেন না। তখন এরা ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং সেই সময় কিন্তু বৃষ বেশ বিপদে পড়েন। আর মেইনলি আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে প্রথম কথাটা অতিরিক্ত রিজিডিটি। এইটা হচ্ছে বৃষর সবচেয়ে বড় নেগেটিভিটি। আর তার সঙ্গে অতিরিক্ত দায়িত্ব নেওয়া, নিয়ে নিজে প্রচুর পরিশ্রম করে ফেলা, সেই পরিশ্রম একটা লিমিট পর্যন্ত বডি সহ্য করে, তারপরে দেখা যায় যে আস্তে আস্তে শরীর খারাপ হচ্ছে, শরীর দুর্বল হচ্ছে। এই ঘটনা আমরা বৃষর ক্ষেত্রে রেগুলার দেখতে পাই। বেশ। আর যদি ধরুন কোনো শুভ যোগ থাকে, এমন কোন কোন শুভ যোগ যেগুলো বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো হতে পারে? বৃষ রাশিদের
যে চার্টটা এটা অনেকটা ক্লিন চার্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় অনেকটাই জটিলতা বর্জিত। দুটো সিম্পল প্ল্যানেট, একটা হচ্ছে শনি আর একটা হচ্ছে শুক্র। এই দুটো গ্রহ যদি বৃষর ক্ষেত্রে বলবান থাকে তাহলে বৃষ সহজে ডেভেলপ করতে পারে। এর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে বৃষর কুণ্ডলিতে বুধের সঙ্গে শুক্র বা শনির কোনো সম্পর্ক রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ রেজাল্ট বা ভালো রেজাল্ট আমরা পেয়ে থাকি। আমরা যে কোনো কুণ্ডলীর ক্ষেত্রে দেখি সাধারণভাবে রবি আর বুধ এই দুটো গ্রহ কাছাকাছি থাকে। সব কুণ্ডলীর ক্ষেত্রেই এদেরকে আমরা দেখতে পাই কাছাকাছি রয়েছে, কিন্তু বৃষর ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই রবি বুধ একত্রে থাকা এটা হচ্ছে একটা রাজযোগ। ফলে অ্যাভারেজ বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু সাকসেস লেভেল এটা বেশি হয়। তারা ডেডিকেটেড, তারা পরিশ্রম করে। যদিও বৃষর ক্ষেত্রে যে যোগকারক গ্রহ সেটা শনি, স্যাটার্নকে আমরা বলি যে এটা হচ্ছে প্ল্যানেট অফ ডাইলেশন, অর্থাৎ ডিলে, এই ব্যাপারটা শনির কাছ থেকে আমরা প্রাপ্ত হয়ে থাকি। ফলে বৃষর সাকসেস রেট বেশি, কিন্তু এটা ডিলেইড, অর্থাৎ একটু লেটে হয়। বৃষ খেটেই চলেছে, হয়তো দেখা গেল 42 বছর বয়সে বৃষর কাছে সাকসেস আসলো। জাস্ট গতকাল আমি একজন ক্লায়েন্টের চার্ট দেখছিলাম, তো ভদ্রলোক বৃষ রাশির, এবং তার মধ্যে বৃষ রাশির যে ইম্প্যাক্ট, অনেক সময় আমরা দেখি যে এক একটা মানুষের মধ্যে তার রাশি বা লগ্নের প্রভাব ভীষণভাবে দেখতে পাওয়া যায়। তো সেই মানুষটার মধ্যে বৃষ রাশির প্রভাব অনেকটাই। তো ভদ্রলোকের বয়স এখন 46। তিনি বলছেন এই তো সবে সাকসেস হলো, এই তো এস্টাবলিশমেন্ট হলো, এবার তিনি বিয়ে করার কথা ভাবছেন। এবার প্রশ্ন করছেন বিয়ে করলে পরে তার সন্তান সন্ততি হবে কিনা। তো এই যে লেট এস্টাবলিশমেন্ট, তিনি বিরাট ব্যবসা করেছেন। তিনি তার ব্যবসার ভলিউম নাকি প্রায় 70-80 কোটি টাকা, এবং সেটা খুব বড় ব্যবসা। তো সেই মানুষটা এখন তার 46 এজে তিনি এখন ভাবছেন যে তিনি বিয়ে করবেন, কারণ এখন তিনি এস্টাবলিশড। তো এইটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে হয় যে অনেকটা বেশি বয়সে গিয়ে প্রপার এস্টাবলিশমেন্ট, তিনি যেটা চাইছেন সেটা একটু বেশি বয়সে পাওয়া গেল। তো যেটা আমরা বলছিলাম যে কম্বিনেশনগুলো, সেগুলো হচ্ছে শনি বুধ বা শনি শুক্র বা বুধ শুক্র, এই ধরনের কম্বিনেশন যদি আমরা দেখতে পাই, যদি একটু সাপোর্টিভ দশা পায় বৃষ, সেই ক্ষেত্রে বৃষর সাকসেসটা খুব বা সলিড সাকসেস হয়। আমি বলবো না যে খুব দ্রুত সাকসেস, পরিশ্রমের রেজাল্ট এটা বৃষ পায়। বেশ। আর এই রাশির মূল সমস্যা কি? এই রাশির যে জাতক জাতিকাদের মূল সমস্যা বা তার সমাধানই বা কি? এই রাশির মূল সমস্যা হচ্ছে এক্সট্রিম রেসপন্সিবিলিটি। ধরুন বৃষ একজনের দায়িত্ব নিয়েছে, বৃষর কাছে 20 টাকা আছে, এবং এই মানুষটার দায়িত্ব নেওয়ার কারণে তাকে 19 টাকা খরচা করতে হবে। বৃষ কিন্তু কালকের কথা ভাবছে না। বৃষ বলছে আমাকে এই কাজটা করতেই হবে, কারণ আমি তো রেসপন্সিবিলিটি নিয়েছি, আমার ওই রেসপন্সিবিলিটি পালন করাটাই জীবনের যেন উদ্দেশ্য। তো বৃষ যখন রেসপন্সিবিলিটি নিয়ে নিল, তখন এই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে বৃষ নিজেকে উজাড় করে ফেললো। ফলে বৃষর প্রেজেন্ট ফিউচার এই দুটোই কিন্তু ধীরে ধীরে ডিস্টার্ব হলো, এবং এটাই হচ্ছে বৃষর ম্যাক্সিমাম সমস্যার উৎস। হয়তো বৃষ দেখছে ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছি, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমে থাকার যেটা মূল কারণ সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম নয়, সেটা অন্য কোনো জায়গা থেকে বৃষ প্রবলেমটাকে হায়ার করেছে। সেই অন্য জায়গাটা হচ্ছে বৃষর এক্সট্রিম রেসপন্সিবিলিটি। কখনো কখনো বৃষ প্রচণ্ড বিলাসী হয়ে পড়ে, রাহুর প্রভাব কিংবা শুক্র জলরাশিগত হয়েছে, এইরকম সময়গুলোতে বৃষ লেজি এবং বিলাসী হয়ে পড়ে। সেই সময়ও কিন্তু বৃষর অগ্রগতি ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয়, জীবনটা যেন থমকে যায় বৃষর ক্ষেত্রে। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি করা উচিত, মানে কি পথ আছে? এবার যদি আমরা সলিউশন খুঁজে বার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই রেকটিফিকেশন, রেমিডি এটা খুঁজে বার করবার চেষ্টা করতে হবে। কিন্তু সবার আগে ট্রু সোর্স অফ প্রবলেম এইটা আমরা খুঁজে বার করব। যারা আমরা অ্যাস্ট্রো প্র্যাকটিস করি কিংবা যারা আমরা অ্যাস্ট্রো কাউন্সেলিং করি, তো আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে সমস্যা এবং সমস্যার উৎস, এই দুটোকে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করা। ধরে নিচ্ছি অর্থের প্রবলেম, কিন্তু এই অর্থের প্রবলেম হতে পারে মানুষটার রোগ, শারীরিক সমস্যা। তাহলে আমরা অর্থের ক্ষেত্রটাকে বুস্ট আপ করবার চেষ্টা করব না, আমরা তার শরীরের ক্ষেত্রটাকে বুস্ট করবার চেষ্টা করব। এক্স্যাক্টলি এই ওয়েতে আমরা খুঁজে বার করব যে কি সমস্যা রয়েছে বা কোন ইস্যুতে সমস্যাটা তৈরি হচ্ছে, আদৌ আমরা সেই সমস্যাটার সমাধান করতে পারবো কিনা, অর্থাৎ আধার কতটা, সেই মানুষটার প্রাপ্তি যোগ কতটা। তো সেই দুটোর মধ্যে ব্যালেন্স করা এটাই আমাদের কাজ। যদি দেখা যায় যে সামান্য পরিবর্তন, রেকটিফিকেশনে কিছু ইমপ্রুভমেন্ট আসতে পারে, তাহলে আমরা সেই পথে এগোবো।
অন্যথায় আমরা গাইড করবার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা বলবো যে মন্ত্রপাঠ করো, জপ করো, নিজের এনার্জিকে বুস্ট করবার চেষ্টা করো, মেডিটেশন করো এবং যতটা পাচ্ছ সেই রিসোর্সটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করবার চেষ্টা করো। আর যারা ধরুন, এটা তো জেনারেল যারা বৃষরাশি তাদেরটা আমরা শুনলাম, কিন্তু কেউ ধরো আরো বিস্তারিতভাবে জানতে চায়, তারা কাদের কাছে যাওয়া উচিত এবং কিভাবে তারা পৌঁছবে? বিস্তারিত জানা, সমস্যার সমাধান করা, যারা জ্যোতিষ বিশ্বাস করেন তো সেই মানুষগুলো সরাসরি আমাদের কাছে আসতে পারেন। আমাদের কাছে বলতে যে কোনো জ্যোতিষের কাছে আসতে পারেন। এবং জ্যোতিষের কাছে আসার সময় কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। তার ব্যাকগ্রাউন্ড, তার অবস্থা, তার চিন্তা ভাবনা, তার কোয়ালিটি, এগুলো অবশ্যই দেখতে হবে। কারণ যে মানুষটা আমার ভাগ্য নিয়ে কাজ করবে, যে মানুষটা আমার ডেস্টিনি, আমার গ্রহ অবস্থা নিয়ে কাজ করবে, যে মানুষটা আমার সম্পর্কে ডিটেইল জানবে, যার কাছে আমি নিজেকে সারেন্ডার করব, সেই মানুষটার কোয়ালিটি এটা অবশ্যই আমাদের জানা উচিত। তার স্পিরিচুয়াল লেভেল সেটা অবশ্যই আমাদেরকে উপলব্ধি করতে হবে। এবং জ্যোতিষ কিন্তু একটা সম্পূর্ণ আধ্যাত্মিক শাস্ত্র। এরকম নয় যে আমি একটা সিস্টেমে পড়াশুনো করলাম, আমার মধ্যে স্পিরিচুয়ালিজম নেই, কিন্তু আমি জ্যোতিষে পারদর্শী হয়ে পড়লাম। জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু মনন আবশ্যক। ফলে আধ্যাত্মিকতা ছাড়া জ্যোতিষ এটা হওয়া বেশ মুশকিল। হতে পারে কোনো একজন বা দুজন মানুষ তারা রয়েছেন এরকম যারা অটোমেটিক্যালি স্পিরিচুয়াল, যাদের কুণ্ডলিটাই স্পিরিচুয়াল, যাদের মধ্যে এই ব্যাপারটা ভেতরেই রয়েছে, তারা সবসময় আধ্যাত্মিকতার মধ্যেই রয়েছেন, কিন্তু তার এক্সপ্রেশন, প্রকাশ ডিফারেন্ট। কিন্তু জেনারেলি যেটা হয়, যারা এই জ্যোতিষ চর্চা করছেন তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল লেভেল থাকেই। তো সেগুলো উপলব্ধি করে তারপরে যেতে হবে। ঋষিবাণী ইনস্টিটিউটে আপনাদের জ্যোতিষশাস্ত্র শেখানো হয় শুনেছি, তো সেক্ষেত্রে যদি কেউ সেখানে শিখতে চায়, সেই মাধ্যমটা কি বা কিভাবে শেখানো হয়? প্রথমেই যেটা বলি, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি আমরা ডেডিকেটেড জ্যোতিষ শেখানোর জন্য, জ্যোতিষের বিস্তার, জ্যোতিষের প্রসার, এর জন্য আমরা একদম নিজেদেরকে ডেডিকেট করেছি। তো অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, তারা পড়ান, অনলাইন মোডে পড়াচ্ছেন, অফলাইন মোডে পড়াচ্ছেন। আমরা যেটা ডিফারেন্স ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা কিন্তু ওপেন করি। যদি কোনো মানুষ মনে করেন যে জ্যোতিষ শিখতে চাইছি কিন্তু আমার কাছে সেই অর্থ নেই যে জ্যোতিষটাকে আমি শিখব, তাদের জন্য আমাদের পপুলার অ্যাস্ট্রোলজি চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপলোড করা থাকে। এই মুহূর্তে সপ্তাহে 4 দিন করে আমাদের ক্লাস হয়, 4টে ব্যাচ চলছে। তো প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা টোটাল ওপেন করে রাখি, যাতে যে কেউ যে কোনো ক্লাসের যে কোনো ব্যাচের স্টুডেন্ট অন্য ব্যাচে কি হচ্ছে জানতে পারবেন, বাইরের মানুষ তারা জ্যোতিষ শিখতে পারবেন। একদম ওপেন অবস্থায় আমরা এটাকে রাখি। আপনাদের সেশনটা কিভাবে চলে, মানে কিভাবে শিখতে পারবে বা তার জেনারেলি বছরে আমাদের 3টে সেশন শুরু হয়। জানুয়ারি মাসে একটা সেশন শুরু হয়েছে, মে মাসে আরেকটা শুরু হবে, আবার অক্টোবর থেকে আরেকটা সেশন শুরু হবে। তো এইভাবে চলতে থাকবে। অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আমাদের ক্লাস হয়। অফলাইনে দমদম ক্যান্টনমেন্ট, দুর্গাপুর, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় ক্লাস হয়। আর অনলাইনে তো যে কোনো জায়গা থেকেই ক্লাস জয়েন করা যায়। রাত্রি 8টা থেকে আমাদের ক্লাসগুলো হয়। গত 10 বছর ধরে পড়িয়ে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি তার রেসপেক্টে আমরা একটা সিলেবাস ডিজাইন করেছি, যেটা হচ্ছে কম্প্যাক্ট এবং একদম কনডেন্সড। তো এই সিলেবাসটা হচ্ছে প্ল্যান্ড, প্রপার লেসন প্ল্যানে আমরা পড়াই, সায়েন্টিফিক সিলেবাস। আমরা শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষের সঙ্গে বাস্তুশাস্ত্র, হস্তরেখা এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব, এই সমস্ত বিষয়গুলোকে কম্বাইন করে একটা কোর্স ডিজাইন করেছি। তার সঙ্গে সঙ্গে আরও কিছু এক্সট্রা সাবজেক্ট আমরা করাই, যেমন ট্যারো রিডিংয়ের ওপরে আমরা কিছু ওয়েবিনার করাই, ফেস রিডিংয়ের ওপরে আমরা কিছু ওয়েবিনার করাই। এই বিষয়গুলো মানুষ যখন শেখেন তখন জ্যোতিষ করা এই ব্যাপারটা কিন্তু অনেক ইজি হয়ে দাঁড়ায়। এর সঙ্গে সঙ্গে আমরা প্রফেশনাল সাপোর্টও দিয়ে থাকি। যখন মানুষ একজন শিখছেন, শিখবার পরে কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে তিনি নিজেকে প্রচার করবেন, কিভাবে এগোবেন, এই গাইডেন্স এটাও কিন্তু আমরা টোটালি দিয়ে থাকি। ধন্যবাদ দাদা, আমরা অনেকটাই জেনে নিলাম। আমরা জানলাম যে শুধুমাত্র বৃষ রাশি সম্পর্কে নয়, আরও অনেক বিস্তারিত, যেখানে শুধু জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে যারা জানতে চান, যারা আগ্রহী, তারাও কিন্তু এই ঋষিবাণীর এসে সেখানে নতুন করে তাদের জীবনপথ অন্যকে ভালো রাখার জন্য শুরু করতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো অধ্যায়। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। জয় মা আদিশক্তি। Bye.
कालिका परिषदाय स्वाहा